হ্যালো ফ্রেন্ডস, আলমামেটের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গ পুলিশের আর একটা সাজেশন সেট নিয়ে এসেছি, যাতে 25টা প্রশ্ন রয়েছে, যার মধ্যে 15টা জিকে, 5টা ম্যাথ, 5টা রিজনিং। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তবেই কিন্তু উপকৃত হবে। 100% যে সাজেশন কমনের কথা বলছি, সেটা তখনই সম্ভব আলমা ম্যাটার চ্যানেলে অলরেডি যে ভিডিওগুলো এক্সিস্ট করছে এবং তোমাদের পরীক্ষা পর্যন্ত আপকামিং যে ভিডিওগুলো আসবে, সবগুলো ভিডিও যদি শেষ পর্যন্ত দেখো, তবেই কিন্তু 100% সাজেশন কমন পাওয়া সম্ভব। চলো শুরু করা যাক, বাকিটা তোমাদের ব্যাপার, শেষ পর্যন্ত দেখবে কি দেখবে না। প্রথম প্রশ্ন রয়েছে, কৃষক প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেন? কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন ফজলুল হক। দেখো, যারা এসআই পরীক্ষা দেবে তাদের জন্য সালটাও জানা জরুরি। কৃষক প্রজা পার্টি ফজলুল হক কবে প্রতিষ্ঠা করেন? 1929 সালে। 1929 সালে ফজলুল হক কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন দেখব, করালি চরিত্রটির স্রষ্টাকে। এই ধরনের চরিত্র থেকে প্রশ্ন আসে যে এই চরিত্র কে সৃষ্টি করেছেন, ওই চরিত্র কে সৃষ্টি করেছেন। তো এই করালি চরিত্রটির স্রষ্টাকে, সঠিক উত্তর হয়ে যাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। দেখো, করালি এই যে চরিত্রটা, এটা হাঁসুলি বাঁকের উপকথা। হাঁসুলি বাঁকের উপকথা এই উপন্যাস থেকে নেওয়া হয়েছে। হাঁসুলি বাঁকের উপকথা 3টে মেন চরিত্র, বিভিন্ন পরীক্ষাতে এসছে অলরেডি। করালি, পাখি আর বনোয়ারি, এই 3টে চরিত্র হাঁসুলি বাঁকের উপকথার মেন চরিত্র। এই 3টে চরিত্রের স্রষ্টা হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন দেখব, 2021 সালের বেস্ট ট্যাবলো অ্যাওয়ার্ডে কোন রাজ্য ভূষিত হয়েছে? দেখো, যখনই বেস্ট ট্যাবলো অ্যাওয়ার্ড বলছি, তখনই আমাদের মাথায় আসা দরকার যে প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডেতে যে সমস্ত স্টেট থেকে ট্যাবলো পাঠানো হয়, সেই ট্যাবলোগুলোর মধ্যে কোন রাজ্যের ট্যাবলো বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছে? 2021 সালে বেস্ট ট্যাবলো অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ রাজ্যের যে ট্যাবলো ছিল, তার থিম ছিল অযোধ্যা কালচারাল হেরিটেজ অফ উত্তরপ্রদেশ। অযোধ্যা কালচারাল হেরিটেজ অফ উত্তরপ্রদেশ, এইটা ছিল 2021 সালে উত্তরপ্রদেশের ট্যাবলোর যে থিম, সেইটা। এবার থিমটা জাস্ট বলে রাখলাম, যাতে যদি বাই চান্স পরীক্ষায় পড়ে যায়, তাহলে পরে সেইটা তোমরা অ্যান্সার করতে পারবে। তাহলে 2021 সালের বেস্ট ট্যাবলো অ্যাওয়ার্ড কোন রাজ্য হলো? উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন দেখব, মধ্যপ্রদেশের হোসেনাবাদ এর নাম পরিবর্তন করে কি নাম রাখা হয়েছে? দেখো, মধ্যপ্রদেশের হোসেনাবাদ বলে যে জায়গাটা ছিল, সেই জায়গাটার নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে। বর্তমানে কি নাম রাখা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে নর্মদাপুরম। নর্মদাপুরম নাম রাখা হয়েছে হোসেনাবাদের। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রিসেন্টলি যেহেতু করা হয়েছে 2021 সালে, ফেব্রুয়ারি মাসে যত সম্ভব। তো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মধ্যপ্রদেশের হোসেনাবাদের নাম চেঞ্জ করে রাখা হয়েছে নর্মদাপুরম। পরের প্রশ্ন দেখব, নাডা। নাডা এর ফুল ফর্ম হলো ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি। ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি এর বর্তমান ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে? এটাও খুব ভালো প্রশ্ন। সুনীল শেট্টি হলো বর্তমানে নাডা বা ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির ব্র্যান্ড অ্যাম্বাসেডার। পরের প্রশ্ন দেখব, দেখো কথা জড়িয়েছে, জাস্ট একটু অ্যাডজাস্ট করে নেবে, গলার অবস্থা খুব খারাপ। নিম্নোক্ত কে জিন্দাপির নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে ঔরঙ্গজেব। মুঘল সম্রাট ঔরঙ্গজেব জিন্দাপির নামে পরিচিত ছিলেন। শোনা যায় তিনি নাকি নিজের টুপি বা পাগড়ি যেটা, তার সাথে নিজের আলখাল্লা যেটা পরতেন, সেটা সম্পূর্ণটা নাকি তিনি নিজে হাতেই সেলাই করতেন এবং 5 ওয়াক্তের নামাজ পড়তেন, যে কারণে তাকে জিন্দাপির বলা হয়। পরের প্রশ্ন, মানব শরীরের কোন অঙ্গকে রোগের দর্পণ বলা হয়? দেখো, যখনই ডাক্তারখানা তোমরা যাও, দুটো জিনিস ডাক্তাররা মেনলি চেক করে। একটা দেখবে চোখের পাতার নিচের অংশটা একটু আঙুল দিয়ে নামিয়ে দিয়ে সেই সাদা অংশটা চেক করে, আর একটা হলো জিভ দেখাতে বলে, জিভ বা জিহ্বা দেখাতে বলে। তো এই দুটো অংশতে কিন্তু সব ধরনের রোগ ধরা পড়ে যায় মেনলি। দেখো, নার্ভের প্রবলেম হলে চোখ সেটা ডিটেক্ট করে দেয়, আর পেটের বা পাচনতন্ত্রের যদি কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু জিহ্বা সেটা সম্পূর্ণভাবে দেখিয়ে দেয়।
ডাক্তাররা সেটা দেখে অনেক কিছু আইডিয়া করতে পারেন। তো জিহ্বাকে বলা হয় রোগের দর্পণ। জিহ্বা বা জীবকে বলা হয় রোগের দর্পণ, মানব শরীরের রোগের দর্পণ। পরের প্রশ্ন দেখব, নিম্নোক্ত কোনটি অভ্রের আকরিক নয়? দেখো, অভ্রের আকরিক কোনটা কোনটা সেটা জানলে পরে কোনটা নয় সেটা জানতে পারবো। মাস্কোভাইট, বায়োটাইট, লেপিডোলাইট, এই তিনটে হলো অভ্রের আকরিক। সিডেরাইট, যেটা সিডেরাইট অভ্রের আকরিক নয়, সিডেরাইট হলো আয়রন বা এফি, লোহার আকরিক হলো সিডেরাইট, ঠিক। আর এই তিনটে হলো অভ্রের আকরিক, মাস্কোভাইট, বায়োটাইট, লেপিডোলাইট। পরের প্রশ্ন দেখব, সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেখো, সাতবাহন সাম্রাজ্য সম্বন্ধে আর একটা পয়েন্ট আমি বলে দিই। দেখো, বেশিরভাগ যে হিন্দু রাজবংশগুলো ছিল সবগুলোই ক্ষত্রিয় বংশ ছিল, বেশিরভাগটাই। এই সাতবাহন বংশ একটা ব্রাহ্মণ রাজবংশ, ঠিক। সাতবাহন হলো ব্রাহ্মণ রাজবংশ। এই সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হলেন শিমুখ। শিমুখ হলেন সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন দেখব, প্লাস্টার অফ প্যারিস জমাট বাঁধার কারণ কি? প্লাস্টার অফ প্যারিস কি সেইটা ফার্স্টে আইডিয়া রাখা দরকার। দেখো, কারো হাত পা ভেঙে গেলে দেখবে প্লাস্টার করা থাকে, চুনের মতো একটা অংশ দিয়ে প্লাস্টার করা হয়। সেই প্লাস্টার করতে যে মেটেরিয়ালটা ইউজ করা হয়, যে চুন টাইপের জিনিসটা ব্যবহার করা হয়, সেটাই হলো প্লাস্টার অফ প্যারিস। এই প্লাস্টার অফ প্যারিসে কী হয়, জল মিশিয়ে মিশিয়ে সেটাকে শক্ত করা হয়, জল মিশিয়ে মিশিয়ে সেটাকে জমাট বাঁধানো হয় এবং পরে শুকিয়ে গেলে সেটা খুব শক্ত হয়ে যায়, যেটা প্লাস্টার তোমরা দেখতে পাও। তো জল মিশিয়ে এটাকে শক্ত করা হয়, জমাট বাঁধানো হয়। তাহলে জল মেশানো হচ্ছে মানে কি হচ্ছে, হাইড্রেশন করা হচ্ছে। জল মানে হলো হাইড্রো, তো হাইড্রো মেলানো হলে পরে সেটা কি হবে, হাইড্রেশন। তাহলে প্লাস্টার অফ প্যারিসের জমাট বাঁধার কারণ কি, হাইড্রেশন। পরের প্রশ্ন দেখব, সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিযুক্ত করেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি সবকেই কে নিয়োগ করেন? আমাদের মাননীয় রাষ্ট্রপতি। বর্তমানে কে রয়েছেন? রামনাথ কোবিন্দ। রামনাথ কোবিন্দ আমাদের বর্তমান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের নিয়োগ করেন। পরের প্রশ্ন দেখব, খারিফ শস্যের সময়কাল কখন? দেখো, দু রকমের শস্য, একটা খারিফ শস্য আর একটা রবি শস্য। খারিফ শস্য মানে কি? খারিফ শস্য মানে যেটা বর্ষাকালে রোপণ করা হয়, মানে বর্ষাকালে বোনা হয় আর তোলা হয় তোমার শীতকালে, ঠিক। আর একটা রয়েছে রবি শস্য। রবি শস্য কী করা হয়, শীতকালে যেটা লাগানো হয় বা বপন করা হয় আর তুলে নেওয়া হয় গ্রীষ্মকালে। তাহলে খারিফ শস্যের সময়কাল কোনটা? জুলাই থেকে অক্টোবর। জুলাই মাস থেকে বর্ষাকাল শুরু হয়ে যায় গোটা ভারতবর্ষে। জুলাই থেকে অক্টোবর হলো খারিফ শস্যের সময়কাল। আর যেটা রয়েছে অক্টোবর থেকে মার্চ, অক্টোবর থেকে মার্চ এই অংশটা হয়ে যাবে রবি শস্য। অক্টোবর থেকে মার্চ এটা হলো রবি ক্রপ, ঠিক। রবি শস্যের সময়কাল হলো অক্টোবর থেকে মার্চ আর খারিফ শস্যের সময়কাল হলো জুলাই থেকে অক্টোবর। চলো পরের প্রশ্ন দেখব, নিউক্লিয় চুল্লিতে সংঘটিত বিক্রিয়াটি কি? বা সংঘটিত বিক্রিয়াটি হলো নিউক্লিয়ার ফিশন। নিউক্লিয়ার ফিশন নিউক্লিয়ার চুল্লিতে করা হয়। ফিশন মানে হলো বিভাজন, মানে একটা নিউক্লিয়াস ভেঙে দুটো নিউক্লিয়াস এবং তার সাথে তিনটে নিউট্রন উৎপন্ন করবে, ঠিক। এই যে প্রসেসটা সেটা হলো নিউক্লিয়ার ফিশন, যেটা নিউক্লিয়ার চুল্লিতে বা নিউক্লিয়ার যে প্ল্যান্ট সেখানে ব্যবহার করা হয়। নিউক্লিয়ার বোমার ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয়। আর একটা রয়েছে হাইড্রোজেন বোম। হাইড্রোজেন বোম এবং সূর্য, হাইড্রোজেন বোম এবং সূর্যের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? সেই ক্ষেত্রে নিউক্লিয়ার ফিউশন এই প্রক্রিয়াটি চালু থাকে। নিউক্লিয়ার ফিউশন, ফিউশন মানে হলো দুটো অংশ জমাট বেঁধে একটা অংশ হবে, ঠিক। মানে দুটো পরমাণুর নিউক্লিয়াস জোড়া লেগে সেটা একটা নতুন নিউক্লিয়াস তৈরি করবে, সেটা হলো নিউক্লিয়ার ফিউশন, ঠিক। চলো পরের প্রশ্ন দেখব, ইলেকট্রনের আধান কে আবিষ্কার করেন? দেখো, ইলেকট্রন কে আবিষ্কার করেন তাহলে তো হয়ে যেত জে টমসন। ইলেকট্রনের আধান কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে মিলিকান। মিলিকান ইলেকট্রনের আধান আবিষ্কার করেন। ইলেকট্রনের আধানের পরিমাপ কত? 4.8 ইন্টু 10⁻⁻10। অবশ্যই তার আগে মাইনাস থাকবে একটা, ইএসইউ ইউনিট। তাহলে ইলেকট্রনের আধানের মান কত? -4.8 ইন্টু 10⁻⁻10 ইএসইউ, বা আরেকটা এর মান হয়
এসআই ইউনিটে হলো 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ঠিক, তাহলে ইলেকট্রনের আধানের মান এই দুটোও কিন্তু একটু জেনে রাখতে হবে। আধানের মান হলো 4.8 ইন্টু 10⁻10 ইএসইউ, এটা সিজিএস ইউনিট। আর একটা এসআই ইউনিট রয়েছে, এসআই ইউনিটের মান হলো -1.602 ইন্টু 10⁻19 কুলম্ব। এই যে মানটা, এই মানটা আবিষ্কার করেছেন মিলিকান, আর ইলেকট্রন কি আবিষ্কার করেন, তাহলে হয়ে যেত জে টমসন। পরের প্রশ্ন দেখব, আসামের ডিএসপি কাকে নিয়োগ করা হয়েছে? দেখো, আসামের ডিএসপি একজন খেলোয়াড়কে নিয়োগ করা হয়েছে, অ্যাথলিটকে মেনলি। নাম তার হলো হিমা দাস। হিমা দাস জানো বর্তমানে অ্যাডিডাসের ব্র্যান্ড অ্যাম্বাসেডার রয়েছেন, স্প্রিন্টার অ্যাথলিট। তো আসামের ডিএসপি হিসাবে তাকে নিয়োগ করা হয়েছে বর্তমানে। ঠিক, চলো পরের প্রশ্ন দেখব। 15টা জিকে অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের ম্যাথ শুরু হচ্ছে। 220 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ট্রেন 72 কিমি প্রতি ঘন্টা বেগে 180 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে? দেখো, যদি বলা থাকে কোনো একটা মানুষকে কিংবা কোনো একটা খুঁটিকে অতিক্রম করতে কত সময় নেবে, তাহলে পরে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে যা সময় নেবে তাই। যখনই একটা বড় অংশ, প্ল্যাটফর্ম হোক কিংবা কোনো ব্রিজ হোক, এইগুলোকে যখন অতিক্রম করার কথা বলা হবে, তখন আমরা কি করব, নিজের দৈর্ঘ্য মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্য তার সাথে সেই প্ল্যাটফর্ম বা সেই সেতুর দৈর্ঘ্যটা যোগ করে দেব, সেই টোটাল দৈর্ঘ্যকে অতিক্রম করতে যে সময় লাগবে সেই সময়টাই। এবার দেখো, এগুলো রয়েছে মিটারে, আর আমার গতিবেগ যেটা দেওয়া রয়েছে সেটা কিমি প্রতি ঘন্টা। সেই কিমি প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ডে প্রথমে আমরা কনভার্ট করে নেব। 72 kmph, কিলোমিটার পার আওয়ার, এইটার সমান হয়ে যাবে 72 ইন্টু 5/18। 5/18 দিয়ে যদি গুণ করি তাহলে মিটার পার সেকেন্ড হয়ে যায়। ঠিক, মিটার প্রতি সেকেন্ড এটা চলে আসবে। 4×18 72, তার মানে 4×5 20, 20 মিটার পার সেকেন্ড। এটা হলো আমাদের ট্রেনের গতিবেগ। ঠিক, ট্রেনের গতিবেগ আমরা পেয়ে গেলাম 20 মিটার পার সেকেন্ড। এবার আমার দৈর্ঘ্য কত রয়েছে? টোটাল দৈর্ঘ্য আমাকে কি অতিক্রম করতে হবে? আমি বলেছি যখন প্ল্যাটফর্ম এবং ব্রিজের দৈর্ঘ্য বলা থাকবে অতিক্রম করার কথা, তখন সেই ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বা সেই ব্রিজের দৈর্ঘ্য, এখানে টোটাল দৈর্ঘ্য তাহলে কত অতিক্রম করতে হবে? 220 প্লাস 180, টোটাল কত মিটার? 400 মিটার। 400 মিটার, 400 মিটার অতিক্রম করতে কত সেকেন্ড লাগবে? তাহলে 400 বাই আমার 20 মিটার প্রতি সেকেন্ড, এইটা গতিবেগ, তাহলে 20 সেকেন্ড টাইম লাগবে। 20 সেকেন্ড টাইম লাগবে, তাহলে সঠিক উত্তর হয়ে গেল আমার 20 সেকেন্ড। ঠিক, দেখো প্রথমে কি করলাম, প্রথমে কিমি প্রতি ঘন্টা যে স্পিডটা আছে সেটাকে মিটার প্রতি সেকেন্ডে নিয়ে এলাম, 20 মিটার পার সেকেন্ডে চলে এলো। এরপর কি করলাম, যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলা রয়েছে অতিক্রম করতে হবে, সেটার সাথে ট্রেনের দৈর্ঘ্য যোগ করে নিলাম। দুটো যোগ করলে কত হচ্ছে? 400 মিটার। এই 400 মিটার 20 মিটার প্রতি সেকেন্ড, এই গতিবেগে যেতে গেলে 400/20 সমান 20 সেকেন্ড টাইম নেবে সেই ট্রেনটা। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক, চলো পরের প্রশ্ন দেখব। একটি যৌথ ব্যবসা রাম শ্যাম যদু 3:5:8 অনুপাতে টাকা বিনিয়োগ করে। একটা যৌথ ব্যবসা চালু করেছে 3 বন্ধু মিলে, রামশ্যাম যদু, তারা 3:5:8 অনুপাতে টাকা দিয়েছে। এবার তাদের ওই টাকার বিনিয়োগের সময়ের অনুপাত হলো 8:3:5। মানে ধরো রাম সেই টাকাটা খাটিয়েছে 8 মাস, শ্যাম খাটিয়েছে 3 মাস, আর যদু খাটিয়েছে 5 মাস। এবার বছর শেষে 1 বছর কমপ্লিট হওয়ার পর দেখা গেল যে 15,800 টাকা লাভ হয়েছে। তাহলে লাভ্যাংশের, শ্যামের লাভ্যাংশ কত হবে? যদি বছরের শেষে 15,800 টাকা লাভ হয়, তাহলে শ্যাম কত টাকা পাবে? এই যৌথ ব্যবসার একটা একদম ইজিয়েস্ট প্রসেস হলো, এদের যে টাকার অনুপাত আর সময়ের অনুপাতে সবসময় গুণ হয়ে যাবে। তার মানে ওপরে লিখে দিই রাম শ্যাম আর যদু। রামের কত হয়ে যাবে? 3 × 8, 3 টাকা আর 8 মাস। ঠিক, 3 × 8 = 24। এবার শ্যামের কত হয়ে যাবে? 5 আর 3,
শ্যামের হয়ে যাবে 5 ইন্টু 3, যদুর কত হবে 8 আর 5, 8 আর 5, তাহলে এর হয়ে গেল 24, এর হয়ে গেল 15 আর এর হয়ে গেল 40। এবার টোটালটা যোগ করব, টোটালটা যোগ করলে কত হবে 24 প্লাস 15 প্লাস 40, 24 15 আর 40 যোগ করলে হয় 55, 55 75 79, 79 79 ইউনিট। এই 79 ইউনিট অনুযায়ী কিন্তু আমাদের যে লাভ্যাংশ সেটা ভাগ হবে। 79 ইউনিট মানে হলো 15,800। ঠিক, এবার 1 ইউনিট সমান কত সেটা আমাকে বার করতে হবে। 1 ইউনিট মানে হয়ে যাবে 15,800 বাই 79, তার মানে কত হয়ে যাবে 200। 1 ইউনিট মানে 200। এবার দেখো শ্যামের বলেছে, শ্যামের ইউনিট কত 15, রামের যদি বলতো 24, শ্যামের 15 আর যদুর 40, আমার চেয়েছে শ্যামের লাভ্যাংশ কত। 1 ইউনিট মানে 200, তার মানে 15 ইউনিট আমার শ্যাম লাভ করেছে। শ্যামের লাভ্যাংশ হবে 15 ইউনিট, 15 ইন্টু 200, তার মানে কত হয়ে যাবে 15 2 30, তার মানে 3,000 টাকা। এই 3,000 টাকা শ্যাম পেয়ে যাবে। ঠিক, আশা করি বুঝতে পেরেছো। প্রথমে কি করলাম বললাম, লাভ্যাংশের ক্ষেত্রে আমরা কি করব, টাকার অনুপাত আর সময়ের অনুপাত এই দুটোকে পরস্পর গুণ করে দিয়ে অনুপাত করে নেব। রামের ক্ষেত্রে টাকা হলো 3, সময় হলো 8, 3 8 গুণ করে নিলাম 24। শ্যামের ক্ষেত্রে 5, টাকা 5 আর সময় 3, 3 5 15। যদুর ক্ষেত্রে টাকা 8 আর সময় 5, 40। এবার টোটালটা যোগ করলাম, টোটালটা যোগ করলে 79 ইউনিট হচ্ছে। 79 ইউনিট মানেই হলো এই যে লাভটা হয়েছে 15,800, এই লাভটা মানেই হলো 79 ইউনিট। 1 ইউনিট সমান বার করে নিলাম 200, তার মানে 1 ইউনিট মানে 200 টাকা। তাহলে শ্যামের লাভ্যাংশ চেয়েছে, শ্যামের লাভ্যাংশ হলো 15 ইউনিট, তাহলে 15 ইন্টু 200 সমান 3,000 টাকা। আশা করি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। চলো পরের প্রশ্ন দেখব। দুটি সংখ্যার গুণফল ও ভাগফল যথাক্রমে 150 এবং 6, ছোট সংখ্যাটির মান নির্ণয় করো। দেখো এটা আমি একবারে ইজিয়েস্ট বোঝাবো, যে দুটি সংখ্যার গুণফল, একটা এক্স একটা ওয়াই যদি হয়, এক্স ইন্টু ওয়াই মানে হলো 150। এবার এক্স বড়, এক্স যদি বড় হয় তাহলে এক্স বাই ওয়াই সমান কত হবে 6। এক্সকে ওয়াই দিয়ে ভাগ করলে 6 আসবে বলেছে, তার মানে এক্স বাই ওয়াই সমান 6। এবার আমার চেয়েছে ছোট সংখ্যাটা, তার মানে ওয়াই আমার চেয়েছে। ওয়াই পেতে গেলে কি করতে হবে, দেখো এক্স ওয়াই তার সাথে যদি এক্স বাই ওয়াই আমি গুণ করে দিই তাহলে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, এক্স স্কোয়ার চলে আসছে। আমি কি করব, তাহলে এক্স স্কোয়ার আমার দরকার নেই, তো আমার চেয়েছে ওয়াইয়ের মান চেয়েছে, তার মানে এক্স ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স করে দেবো। ওয়াই বাই এক্স করলে কি হবে, এক্স ওয়াইয়ের মান দেখো এখানে কি হলো, এক্স ওয়াইয়ের মান আমার দেওয়া আছে 150, এক্স ওয়াই যেমন ছিল তেমনি নিয়েছি। ওয়াই বাই এক্স মানে কত, ওয়াই বাই এক্স মানে 1 বাই এক্স বাই ওয়াই, তার মানে 1/6, 1/6, 6কে গুণ করলে হয় 6 2 12, 5 6 30, তার মানে 25। এবার 25 মানে কি, দেখো ওয়াই বাই এক্স, এই এক্সটা ওপরের এক্সের সাথে কেটে যাচ্ছে, তার মানে ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার সমান 25 পেয়েছি, তার মানে ওয়াই সমান কত, ওয়াই সমান √25, তার মানে উত্তর হয়ে যাচ্ছে কত 5। তার মানে ছোট সংখ্যাটার মান হয়ে যাবে 5, 5 হয়ে যাবে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এক্স ওয়াই সমান কত 150, এক্স বাই ওয়াই সমান 6 দেওয়া রয়েছে, এক্স বড়, এক্স বাই ওয়াইকে ভাগ করলে পরে আসছে আমাদের 6, এটা দেওয়া রয়েছে। তাহলে পরে আমার ওয়াই চেয়েছে, ছোট সংখ্যাটা চেয়েছে, ছোট সংখ্যা বললে পরে কী করবো, এক্স ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স করে দিলে আমার ওয়াই স্কোয়ার চলে আসছে, ওয়াই স্কোয়ার মানে আমার আসছে 25, তাহলে ওয়াই সমান কত হবে √25, তার মানে 5। পরের প্রশ্ন দেখব। একজন কাপড় বিক্রেতা ক্রয় মূল্যে কাপড় বিক্রয় করে, মানে যে দামে কিনছে সেই দামে কাপড় বিক্রি করে দিচ্ছে, কিন্তু তিনি যে মিটার স্কেল ব্যবহার করেন, 1 মিটার মানে কত 100 সেন্টিমিটার, সেই মিটার স্কেলে কাপড় পরিমাপ করেন তা হলো 96 সেন্টিমিটার। 1 মিটার স্কেল বলে তিনি বেচছেন, কিন্তু সেখানে কি করছেন 4 সেন্টিমিটার গায়েব করে দিচ্ছেন, মানে স্কেলটাই 4 সেন্টিমিটার কম রয়েছে। ঠিক, ওই ব্যক্তির শতকরা লাভ কত। এই ক্ষেত্রে আমরা কি করি, যে অংশটা ঠকাচ্ছে বাই যে অংশটা মানে ভুল পরিমাপ
ইন্টু 100। ঠিক, ঠকাচ্ছে কত? 100 সেন্টিমিটার হওয়ার কথা ছিল, 100 মাইনাস 96 এই অংশটা ঠকাচ্ছে। আর ভুল পরিমাপ কত দিচ্ছে? 96 হিসাবে দিচ্ছে, ইন্টু 100। তাহলে কত হবে? ওপরে 4 হবে সমান 4/96 ইন্টু 100। এবার 4 24 96, আর 4 6 24, 4 25 100, তার মানে 25/6 এই পার্সেন্টেজটা সে লাভ করছে। 25/6 মানে 4.16%। ঠিক, 4.16% বা 25/6% এইটা ওই ব্যক্তি শতকরা লাভ করে। তাহলে কি বললাম, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যখন ভুল পরিমাপ দেওয়া হয় তখন কি আমরা করি, ওপরে যে ঠকাচ্ছে সেই অংশটা বাই নিচে ভুল পরিমাপ হিসাবে যে অংশটা দিচ্ছে সেইটা, ঠিক অ্যাকচুয়াল যেটা দিচ্ছে, নর্মালি যেটা হয় সেটা কিন্তু নয়, যেটা ওই লোক দিচ্ছে সেইটা ঠকাচ্ছে, বা যে অংশ বাই যে অংশ দিচ্ছে সেইটা। তারপরে ঠকাচ্ছে কত? 100 মাইনাস 96, 4 সেন্টিমিটার ঠকাচ্ছে, আর দিচ্ছে কত? 96 সেন্টিমিটার। 4/96 ইন্টু 100, তাহলে কত হলো? কাটাকাটি করার পর আসছে 25/6 বা 4.16। এটাই হলো সেই ব্যক্তির শতকরা লাভ। চলো পরের প্রশ্ন দেখব। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বৃত্তের ক্ষেত্রফলের সমান। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ধরো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ আর আয়তক্ষেত্রের প্রস্থ বি, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? এ বি সমান হচ্ছে একটি বৃত্তের ক্ষেত্রফলের সমান। বৃত্তের ক্ষেত্রফল মানে কত? পাই আর স্কোয়ার। আর মানে যদি ব্যাসার্ধ হয় তাহলে পাই আর স্কোয়ার হলো বৃত্তের ক্ষেত্রফল। এবার পরেরটা কি বলছে? বৃত্তের পরিধি। বৃত্তের পরিধির ফর্মুলাটা জানতে হবে আমাদের, 2πr। 2πr, পাই মানে হলো 22/7, আর হলো তোমার ব্যাসার্ধ। 2πr সমান দেওয়া আছে 440। ঠিক, এবার এখান থেকে নিয়ে নেব 2 ইন্টু 22/7 ইন্টু আর সমান 440। এবার দেখো আর সমান কত হয়ে যাবে? 440 ইন্টু 7 বাই কত হয়ে যাবে? 2 ইন্টু 22 মানে 44। তাহলে 44 440 কাটলে 10, তার মানে আর সমান কত পেয়ে গেলাম? 70 মিটার আমি ব্যাসার্ধ পেয়ে গেলাম। ঠিক, এবার আয়তক্ষেত্রের এইখানে আমি যদি বসিয়ে দিই, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমার বলে দেওয়া রয়েছে। ঠিক, এই অংশটাকে আলাদা করে নিলাম। এখানে পাই মানে হলো 22/7, 22/7 ইন্টু 70 ইন্টু 70, আর স্কোয়ার মানে দুবার নেব। এবার একটা যদি কেটে দিই তার মানে হয় 10। ঠিক, আবার এই এ বি মানে হলো, এ বি দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 140 বলে দেওয়া রয়েছে। এ বি 140, সরি এ বলে দেওয়া আছে 140, আর বি আমি জানি না, তাহলে 140 বি সমান এই অংশটা। এবার শুধু যদি বি বার করতে যাই তাহলে আমার ওপরে রয়েছে 22 ইন্টু 700। ঠিক, আর নিচে কত হয়ে যাবে? 140। 140, একটা জিরো কেটে গেল, আর এখানে 10, 7 2 14, 2 কেটে গেলে 11, তার মানে 110 আমি পেয়ে গেলাম বি এর মান 110। ঠিক, দেখো প্রথমে কি বলা আছে? বৃত্তের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ, আয়তক্ষেত্রের প্রস্থ যদি বি হয়, এ বি হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, সেইটা একটা বৃত্তের ক্ষেত্রফলের সঙ্গে সমান। বৃত্তের আমি ব্যাসার্ধ ধরে নিয়েছি আর, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার। এবার বলে দেওয়া আছে বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি মানে হলো 2πr। 2πr সমান হলো 440, পাই মানে 22/7, তাহলে আর সমান আমার চলে আসছে 70 মিটার। এবার এই 70 মিটারকে পাই আর স্কোয়ারে আমি বসিয়ে দিলাম, 22/7 ইন্টু 70 ইন্টু 70, গুণ করলে চলে আসছে আমার কত? 22 ইন্টু 700। আবার এ মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের মান 140 দেওয়া আছে, তাহলে এ বি এর জায়গায় আমি এটার মান পুট করে দিলাম। 140 বি সমান হলো এই 22 ইন্টু 700। এবার 22 বি সমান কত হয়ে যাচ্ছে? বি সমান হয়ে যাচ্ছে ওই 22 ইন্টু 700 বাই 140। এবার কাটাকাটি করার পর আসছে আমার দাঁড়াচ্ছে 110 মিটার। ঠিক, 110 মিটার আমার দাঁড়াচ্ছে। এটাই হয়ে গেল অ্যান্সার। চলো পরের প্রশ্ন দেখব জিআই থেকে। এবার প্রশ্ন, একটি সাংকেতিক ভাষায় স্টেটমেন্ট এই শব্দটিকে লেখা হয় TNEMETATS। দেখো উল্টো দিক থেকে যদি দেখো,
এই লেখাটার মিরর ইমেজ করা রয়েছে। দেখো এটা STATEMENT, তার মানে সম্পূর্ণভাবে উল্টো দিক থেকে লেখা রয়েছে। এটা শুরু হয়েছিল এস থেকে, এবার শেষ হচ্ছে এস থেকে, শুরু হচ্ছে এই টিটা থেকে, ঠিক এই টিটা থেকে এবার শুরু হয়ে যাচ্ছে আর শেষ হচ্ছে এই এসে গিয়ে। ঠিক তেমনি পলিটিক্যাল দেওয়া রয়েছে, পলিটিক্যালটা কী হবে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে এল লিখব, এল লিখব, তারপর কি লিখব, এ লিখব, তারপর সি লিখব, তারপর আই লিখব, তারপর টি লিখব, তারপর আবার আই, তারপর এল, তারপর ও, তারপর পি। এবার কোনটার সাথে মিলছে সেটা দেখে নেব। লাস্টে পি হতে হবে, লাস্টে পি এটাতে আছে আর এইটাতে আছে। প্রথমে এল হতে হবে, এটাতেও আছে এটাতে নেই, তাহলে প্রথমটাই সঠিক উত্তর হয়ে যাবে। আবার অপশন ক হয়ে যাবে সঠিক উত্তর, LSCITILOP, তাহলে প্রথমটা সঠিক উত্তর হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছ। চলো পরের প্রশ্ন দেখব। সুকান্ত উত্তর দিকে মুখ করে দাঁড়িয়েছিল, এটা সব থেকে কঠিন এই ধরনের অঙ্কের মধ্যে। এই অঙ্কটা আমি পেয়েছি, অঙ্ক নয় জিআই অ্যাকচুয়ালি, রিজনিং। তো সব থেকে কঠিন এই ধরনের রিজনিংয়ের মধ্যে এই রিজনিংটা আমি পেয়েছি, এটা তুলে নিয়েছি যাতে তোমাদের বুঝতে সোজা হয়, সোজাভাবে তোমাদের বোঝাবো আমি। দেখো এইটা কঠিন যদি পেরে যাও তাহলে সহজ এমনিতেই পারবে। বলেছে সুকান্ত উত্তর দিকে মুখ করে দাঁড়িয়েছিল, উত্তর দিক কোন দিক, এই দিক, এই মাথার দিকটা উত্তর দিক, নিচের দিকটা দক্ষিণ, ডান সাইডেরটা পূর্ব আর বাম সাইডেরটা পশ্চিম। এবার উত্তর দিকে এইভাবে মাথা করে দাঁড়িয়েছিল। কি বলল, সে বাম দিকে ঘুরে 30 কিমি গেল। বাম দিকে এইভাবে ঘুরলো, বাম দিকে ডিরেকশন নিলাম, এটা লিখলাম 30 কিমি। আবার বাম দিকে ঘুরে, এবার যখনই এই দিকে ঘুরে গেল তখন নিজের মাথাটা সেই হিসাবে ঘুরিয়ে নাও, দিয়ে দেখো বাম দিক কোনটা হচ্ছে, এই দিকটা বাম দিক হচ্ছে, এই দিকটা বলছে 20 কিমি আবার গেল। এবার কি, এরপর ডান দিকে ঘুরে, এবার নিচের দিকে ডান দিকে ঘুরে যাচ্ছে, ডান দিকে ঘুরে যাচ্ছে মানে কত, কোন দিকে ঘুরছে, এই দিকে, এই দিকে ঘুরছে, ঠিক এই দিকে ঘুরে গেলে কত ঘুরে যাচ্ছে, 20 কিমি, আবার এইদিকে 20 কিমি যাচ্ছে। তারপর কি, সে আবার বাম দিকে ঘোরে, আবার নিচের দিকে বাম দিক হয়ে যাচ্ছে, বাম দিকে ঘুরে সে 30 কিমি যায়। সবশেষে সে বাম দিকে ঘোরে, এবার বাম দিক মানে এই দিকে ঘুরছে, এই দিকে ঘুরে কত ঘুরছে, 80 কিমি গেল। দেখো এইটা 20, এটা 30, 50, তার মানে এই সব পেরিয়ে এতটা দূরে এ চলে এলো। মানে এখান থেকে যদি একটা লম্ব দাগ টানি তাহলে এটা যেন মোটামুটি 30 হয়, কারণ এইটা 30, এটা 20, 50, এইটা টোটাল 50 হবে, এটা 30 হবে। তাহলে এখন বর্তমানে প্রারম্ভিক অবস্থান, এই যে অবস্থান ছিল তার থেকে কোন দিকে রয়েছে, দেখো এটা হলো পূর্ব দিক, এটা ইস্ট, আর এটা হলো সাউথ, ঠিক ইস্ট আর সাউথের মাঝামাঝি রয়েছে, তাহলে ইস্ট সাউথ বা দক্ষিণ পূর্ব, সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব দিকে রয়েছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ, আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো প্রথমে কি বললাম, একটা জাস্ট ডান্ডার মতো অংশ নাও এবং মাথার অংশটা মাথা বোঝানোর জন্য গোল করে দাও। এবার তাকে বলা হচ্ছে যে বাম দিকে 20 গেল, প্রথমে বাম দিকে 30 গেল, 30 যাওয়ার পর আবার বাম দিকে 20 গেছে। এবার প্রত্যেকটা দিক যখন চেঞ্জ করবে তখন কিন্তু ডিরেকশানটা দেখিয়ে দেবে যাতে তোমার নিজের মধ্যে কনফিউশন না সৃষ্টি হয়। এরপর তারপর আবার গেছে বাম দিকে 20, তারপর আবার গেছে, প্রথমে গেল 30 বাম দিকে, তারপর বাম দিকে গিয়ে আবার 20 গেল, তারপর ডান দিকে এটা 20 গেছে, তারপর ডান দিকে 20 যাওয়ার পর আবার বাম দিকে গেছে 30 এবং সবশেষে আবার বাম দিকে গেছে 80 যাওয়ার পর এবার দেখো এই দিকটা ইস্ট, এই দিকটা সাউথ, তার মাঝামাঝি অংশে রয়েছে, তার মানে সাউথ ইস্ট অংশে বা দক্ষিণ পূর্ব অংশে এটা বর্তমানে রয়েছে সে। চলো পরের প্রশ্ন দেখব। শূন্যস্থান পূরণ করো, 12, 21, 23, 32, 34 কত? দেখো এটা দুটো লজিক রয়েছে। একটা হলো প্রথম সংখ্যাটা যেটা রয়েছে 12, পরেরটা উল্টে গেছে 21 হয়ে গেছে, তারপরটা দেখো 23 রয়েছে, তারপরটা উল্টে আবার 32 হয়েছে, তার মানে 34 পরেরটা রয়েছে, পরেরটা উল্টে হয়ে যাবে 43। এটাই স্বাভাবিক, এটাই হবে উত্তর। তাহলে অপশান ক আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। আর একটা লজিক দিয়ে এখানে বোঝানো যায় যে 12 থেকে 21-এ কত গেছে, ডিফারেন্স কত, 9,
9 বেড়েছে। তারপর 21 থেকে 23-এ কত বেড়েছে? 2 বেড়েছে। আবার 23 থেকে 32-এ কত বেড়েছে? 9 বেড়েছে। 32 থেকে 34-এ 2 বেড়েছে। 9 2 9 2, তার মানে আবার 9 বাড়বে। 9 যদি বাড়িয়ে দাও তাহলে 34 + 9 মানে হয় 43। সেক্ষেত্রে উত্তর হয়ে যাচ্ছে 43। তাহলে সঠিক উত্তর আমাদের অপশন ক হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন দেখব। সামনের আয়নাতে দেখাচ্ছিল দেওয়াল ঘড়িতে 6:30 বাজে। দেখো, আয়নাতে যে অংশটা দেখছো এইটা একটা ঘড়ি আর এইটা আয়না। আয়নাতে কত দেখাচ্ছে? 6:30। 6:30 মানে মিনিটের কাঁটাটা, বড় কাঁটাটা এই 6-এর অংশে দেখাবে। এইদিকে 7, এইদিকে 5, এইদিকে 5, এইদিকে 7। ঠিক, এবার 6:30 দেখাচ্ছে তোমার আয়নাতে। তাহলে 6:30 মানে কী হবে? 6 আর 6:30-এর মাঝে মোটা কাঁটাটা মানে ঘন্টার কাঁটাটা থাকবে। ঠিক, ছবিটা একটু ক্লিয়ার হলে ভালো হতো। এবার যাই হোক, 6 আর 7-এর মাঝখানে এই অংশটা থাকবে। তার মানে এই যে মিনিটের কাঁটাটা দেখো 6-এ একদম বরাবর ছিল, তার মানে 6-এ বরাবরই থাকবে। এটা কোনো চেঞ্জ হবে না। তাহলে মিনিটের কাঁটা এই 6-এই থাকলো, আর এই দিকে 7 ছিল, তার মানে এই দিকে 7 হবে আর এই দিকে 5 হবে। যাই হোক, ছবিটা আমি উল্টো করে লিখে ফেলেছি। যাই হোক, এবার দেখো 7 আর 6-এর মাঝখানে ছিল, তার মানে এই অংশে তোমার ঘন্টার কাঁটাটা থাকবে 7 আর 6-এর মাঝখানে। 7 আর 6-এর মাঝখানে যদি থাকে, সরি, পুরো সিস্টেমটাই, ছবিটা যেহেতু ভুল এঁকেছি তার জন্য ভুল হয়ে যাচ্ছে। দেখো, আমি ইজিলি একদম বুঝিয়ে দিচ্ছি। এইটা একটা ছবি, ঘড়ি, আর এইটা একটা তোমার মিরর ইমেজ। এবার মিররের ক্ষেত্রে ঘড়িতে ধরো এটা 6 রয়েছে, এই অংশটা 7 নর্মালি হয়, এই অংশটা 5 হয়। তার মানে ইমেজে কি হবে? এই অংশটা 5 হবে, এটা 6 হবে আর এটা 7 হবে। এবার ঘড়িতে দেখাচ্ছে 6:30, ঘড়িতে 6:30 দেখাচ্ছে, তার মানে মিনিটের কাঁটাটা এই বরাবর দেখাচ্ছে। সরি, মিররে দেখাচ্ছে 6:30, মিনিটের কাঁটা এইখানে, আর এই অংশটাই তার মানে আমাদের রয়েছে ঘন্টার কাঁটাটা। এই অংশটাই ঘন্টার কাঁটা হলে পরে, তবে দেখো 6 পার করে গেলে পরেই তো 6:30 হবে। 6 থেকে সামান্য একটু এগিয়ে গেলে পরে 6:30 হবে। 6 আর 5-এর মাঝখানে চলে যাচ্ছে, কারণ এই 5টা কেন আসছে? এটা জাস্ট ইমাজিনেশন করতে বলছি। এই অংশটাই চলে যাচ্ছে, মানে তোমার পার হয়ে যাচ্ছে। তার মানে এই মিনিটের কাঁটাটা যেমন ছিল তেমনিই থেকে যাবে 6-এর ঘরে, কিন্তু এই ঘন্টার কাঁটাটা কি হবে? ঘন্টার কাঁটাটা এই 5 আর 6-এর মাঝখানে থেকে যাবে। তার মানে 5:30 বাজছে, অরিজিনাল 6:30 বাজছে না, 6 পার হয়ে যায়নি, 6-এর আগেই রয়েছে মেন কাঁটাটা, তাহলে 5:30 বাজবে। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন খ। আশা করি বুঝতে পেরেছো। দেখো, এই অংশটাই 5 কিংবা 7 লেখার দরকার নাই, জাস্ট আমি বোঝানোর জন্য বলছিলাম যে এটা মেন ঘড়ি 5 6 7 এইভাবে থাকে। এবার এই ক্ষেত্রে 6:30 দেখাতে হবে, তার মানে আমার মিনিটের কাঁটাটা 6-এর ঘরে, আর যেহেতু 6:30 বলছে, তার মানে 6 থেকে পেরিয়ে গেছে, 6 থেকে তার পরের ঘরটার মাঝামাঝি অংশে থাকবে। এবার সেই ক্ষেত্রে কি হয়? 6 থেকে পেরিয়ে গেছে, সেম মিরর যদি নিতে যাও, তার মানে 6-এর এই সাইডে রয়ে গেছে, 6-এর মিররে পাচ্ছিলাম বাম সাইডে, তার মানে অরিজিনালি ডান সাইডে থাকবে। ডান সাইডে থাকলে পরে মিনিটের কাঁটা 6-এর ঘরেই থাকবে, আর ঘন্টার কাঁটাটা 6 আর 5-এর মাঝখানে থাকছে, তার মানে 5:30 বাজছে। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 5:30। চলো পরের প্রশ্ন দেখব। এটাই আজকে লাস্ট প্রশ্ন। সেটটির প্রদত্ত সেটটির সাথে কোনটি সম্পূর্ণভাবে মিলে যায়? 7 15 31। 7 15 31, 7-এর সাথে যোগ করা হয়েছে এখানে 8, আর এখানে যোগ করা হয়েছে 16। ঠিক আছে, 7 8, 7-এর সাথে 8 যোগ করা হয়েছে, 8-এর সাথে 16। এবার 7-এর সাথে এখানে 6 যোগ করা হয়েছে, এখানে যোগ করা হয়েছে 15, এটা হবে না। এখানে দেখো যোগ করা হয়েছে 9-এর সাথে 4 যোগ করা হয়েছে, এখানে যোগ করা হয়েছে 13, এটাও মিলছে না। এর সাথে যোগ করা হয়েছে 5-এর সাথে 8 যোগ করা হয়েছে, 8-এর সাথে 15 যোগ করা হয়েছে, এটাও হচ্ছে না। কিন্তু এখানে দেখো 8 আর 5 13, আর 13 আর
16 যোগ করলে 29, তার মানে 8 আর 16 এইখানে যোগ করা যাচ্ছে। তাহলে লাস্ট অপশান 8, 5, 13, 29 এইটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক, প্রথমে কত যোগ করলাম, যেটা দেওয়া রয়েছে সেখানে 7, 15, 31 দেওয়া রয়েছে। 7 আর 15 ডিফারেন্স 8, 15 আর 31-এর ডিফারেন্স হলো 16। 8 আর 16 তার মানে ডিফারেন্স মিলছে কোনটায়, লাস্ট অপশান 5-এর সাথে 8 যোগ করলে 13, আর 13-র সাথে 16 যোগ করলে 29। তাহলে সঠিক উত্তর অপশান ঘ। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে। আশা করছি একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। এইভাবে লাস্ট পর্যন্ত ভিডিওগুলো দেখতে থাকো। কোথায় কী সমস্যা হচ্ছে কমেন্ট বক্সে জানাও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।